আসসালামু আলাইকুম আবার আপনাদের সামনে চলে আসলাম দুই হাতে মুঠো ভরা গল্পের 4 নম্বর পার্ট নিয়ে। তো চলুন না দেরি না করে শুরু করি। ভোর বাসায় এসে কাজ করার পরও গোসল সারতে অনেকটা লেট হয়ে যায়। দেরিতে গোসল করে ঠান্ডা লাগছে কিছুটা। সকাল থেকে এখন পর্যন্ত এক মুঠো দানা পড়েনি তার পেটে। শীতের পেটের ভিতর ইঁদুর নাচানাচি করছে। বালতিতে ধুয়ে রাখা কাপড় চাপড় হম্বি তম্বি করে ছাদে নাড়তে যায়। কাপড় থেকে পানি নিগড়ে দড়িতে মিলে দিচ্ছে। দক্ষিণের বাতাস এসে গামছার ফাঁক গলিয়ে বাহিরে আসা চুলগুলো উড়িয়ে দিতে থাকে। এই বাসার ছাদটা অনেক আগের কালে, তার নানার আমলে। তবে তার খুব পছন্দ। ছাদের চারপাশে ঘেরা রেলিং দিয়ে তাতে শ্যাওলা জমেছে। ছাদের পাশে নারকেল গাছের পাতা গলিয়ে রোদ এসে পড়ছে তার গায়ে। পাখি কিচিরমিচির শব্দ করে এক ডাল থেকে অন্য ডালে উড়ে যেতে থাকে। মৃদু হেসে কাপড় নাড়াতে থাকে। কাপড় নাড়ার শেষে চুল থেকে গামছা খুলে চুল ঝাড়তে থাকে। মাঝে মধ্যে চুল থেকে পানি ছিটকে এসে মুখে লাগছে। বেমালুম বলে যায় খিদের কথা। কিছুক্ষণ সেভাবে থাকার পর হেঁটে ছাদের কর্নারে এসে দাঁড়ায়। ছাদ থেকে কাঁধ বাঁকিয়ে তাকাতে চোখ বড় বড় হয়ে যায়। ভালো করে দেখার জন্য রেলিং ধরে ঝুঁকে যায়। সাথে সাথে চোখ হয়ে চঞ্চল হাসি ফুটে ওঠে। ঠোঁট বাঁকিয়ে বলে, তাহলে ভালোই ল্যাং নিয়ে ঘুরো। আর আমি বলে, দোষ। বাহ বাহ। ভোর 5টা। বাসার সকলে ঘুমে থাকলেও ভোর তাড়াতাড়ি উঠে নিজের জন্য কড়া করে চা বানিয়ে নিয়ে ঘুম কাটানোর জন্য চা খেতে খেতে কাজ করতে থাকে। কাজ শেষ না করলে মামি কলেজ যেতে দেবে না। আর সে কলেজ না গেলে গরুকে দেখতে পাবে না। আর সে না দেখে থাকতে পারবে না। সারাদিনে একবার ওই সুযোগ পায় দেখা। তাই এই সুযোগ হাতছাড়া করতে যাবে কেন? একটু দেখার জন্য, একটু কথা বলার জন্য সে কতই না কষ্ট করে। আর ঘাটতেরা বেটা কিনা তার কষ্টের মূল্য দেয় না। সে কাজ সময় মতো শেষ না করলে মামি যেতে দেবে না। ঘড়ির দিকে তাকিয়ে এবার সময় দেখে নেয়। অতপর কড়াই ভাজি চড়িয়ে দেয়। আর অন্যদিকে রাইস কুকারে ভাত চড়িয়ে দেয়। বেলা হতে সকলের জন্য চা বসিয়ে দেয়। সে বাদে এ বাসার সকলে দুধ চা খায়। তার দুধ চা গলা দিয়ে নামে না, কারণ সে এই বাসার আশ্রতা। তার দুধ চা খাওয়া তো বিলাসিতা। দুবেলা দুমুঠো খেতে দেয়, এই অনেক তার কাছে। 8টা বাজতে রেডি হতে যায়। তাড়াহুড়ো রেডি হয়ে নিচে নেমে সদর দরজার কাছে যেতে পিছন থেকে নিহার কণ্ঠস্বর ভেসে আসে, এই দাঁড়া। কি বল বাবু, তাড়াতাড়ি বলো, কলেজ যেতে লেট হয়ে যাবে। নেহা কিছু একটা ভেবে শয়তানি হাসি দেয়। ঠোঁট বাঁকিয়ে বলে, আমার রুমে কিছু কাপড় আছে, এখন ধুয়ে দে। এমন কথা শুনে ভোরে রাগ হয়। তবে রাগ না দেখে ছুটে হাসি হেঁটে বলে, কলেজ থেকে এসে ধুয়ে দেব। নেহা দাঁতে দাঁত চিপে বলে, আমাদের খেয়ে আমাদের পরে আবার আমাদের কথা অমান্য করিস? বলছি এখন ধুয়ে দিবি মানে এখনই। আর আমি কিছু শুনতে চাই না। আমি বললাম তো এসে ধুয়ে দেব। এখন না গেলে লেট হয়ে যাবে। আর সময় নেই। তার মানে তুই ধুয়ে দিবি না? ভোর কিছু বলতে যাবে তখন নেহার মা বলে ওঠে, কি হয়েছে নেহা? নেহা মায়ের কথা শুনে ন্যাকার স্বরে বলে, আম্মু আজ আমার শরীর ভালো না, তাই আমি ওকে বলছি একটু কাপড় ধুয়ে দিতে। আর ও বলে কি না পারবে না, এখন ও কলেজে যাবে। ওর কত বড় সাহস দেখছো আম্মু? ভোর এত বড় মিথ্যা কথা শুনে অবাক হয়। সে কখন বললো কাপড় ধুয়ে দিতে পারবে না? সে তো বললো কলেজ থেকে এসে ধুয়ে দিবে। কিছু বলতে যাবে তার আগে চাঁদনি বেগম বলে, নবাবজাদের মুখে থেকে খুব ক্ষয় ফুটেছে। আমি বিশ্বাস করো, এমন কিছু বলিনি আমি। তার মানে কি বলতে যাচ্ছিস? আমি মিথ্যা বলছি? সব কিছু বানিয়ে বলছি? চেঁচিয়ে বলে ওঠে নেহা। চাঁদনি বেগম বলে, আজ তোর কলেজ যাওয়া অফ। আর এখানে দাঁড়িয়ে না থেকে নেহা রুমে থেকে জামা কাপড় নিয়ে ধুয়ে দিবি। কি হলো, এখন এখানে সেজে দাঁড়িয়ে আছিস কেন? আম্মু কি বলেছে শুনতে পাসনি? ভোরের মন খারাপ হয়ে যায়। চোখ ছিপিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। এমন সময় নীরব এসে নেহার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, তোর শরীর সত্যি অসুস্থ? নেহা ঘাবড়ে যায়। আমতা আমতা করে বলে, হ্যাঁ তো। নীরব প্রথম থেকে ভোর আর নেহার কথা শুনেছে, তাই সে জানে নেহা মিথ্যা কথা বলছে। আর এটাও জানে নেহা ভোরকে সহ্য করতে পারে না। দাঁতে দাঁত পিষে বলে, থাপ্পড় মেরে দাঁত ফেলিয়ে দেব। আমি শুনিনি তুই ভোরকে কি বলেছিস? আমার কান কি কান্না? আমি প্রথম থেকে তোর আর ভোরের কথা শুনেছি, আর মিথ্যা কথা বলার জায়গা পাস না। তুই মিথ্যা বলবি আর আমি আমার মতো বিশ্বাস করে নেব? আমাকে কি তুই বোকা পেয়েছিস? নেহা ভয়তে কেঁপে ওঠে। নীরবকে এমন রাখতে সচরাচর দেখা যায় না। সে খুবই ঠান্ডা স্বভাবের ছেলে, তবে যখন রাগে তখন ভয়ঙ্কর লাগে। নীরবের মাও বুঝতে পারে তার মেয়ে মিথ্যা বলেছে, তাই নীরবকে ঠান্ডা করতে বলে, আব্বু ও বুঝতে পারিনি, না বুঝে বলে ফেলছে। তুই রাগ করিস না। কেন, ও কি বাচ্চা, কিছু বুঝে না? তুমি ওকে নেহার মতো বোকা পেয়েছ আমাকে? তোমাদের ভোরের সাথে কি শত্রুতা আমি তা বুঝি না। কি করছে যে তোমরা ওরা দেখতে পারো না? আমি যে কদিন এখানে থাকি তখনই দেখি। এই বাসায় থাকি তখনই দেখি ভোরে এই বাসায় সব কাজ করে। তুমি বা নেহা কেউই কোনো কাজে হাত দাও না। ওরা যদি এই বাসায় কাজের লোক ভাবো তাহলে ভুল করছো। ওর আমাদের মতো এই বাসায় থাকার সমান অধিকার আছে, তা ভুলে যাও না। অতপর ভোরের দিকে তাকায়, দেখে মেয়েটা বিস্ময় নিয়ে তার দিকে তাকিয়ে আছে। চোখ বন্ধ করে নিজেকে ঠান্ডা করে স্বাভাবিক কণ্ঠে বলে, তুই কলেজ যা, লেট হয়ে যাবে। ভোর হতভম্ব চোখে তাকিয়ে থাকে।
তার কেন যেন বিশ্বাস হচ্ছে না। নীরব ভাই তার হয়ে প্রতিবাদ করছে, তবে তাতে কি নীরব ভাই চলে গেলে আগের মতো হয়ে যাবে। আর কিছু না ভেবে কলেজের জন্য বেরিয়ে পড়ে। হাতে সময় নেই বললেই চলে, হেঁটে যেতে হবে কলেজ পর্যন্ত। সদর দরজা দিয়ে বেরিয়ে জোরে পা চালায়। নীরব ফোনের দিকে তাকিয়ে দেখে কলেজের সময় হয়ে গেছে। বড় বড় পা ফেলে উপরে উঠে দ্রুত একটা টি শার্ট পরে বেরিয়ে পড়ে। এই ভোট দাঁড়া। সাথে সাথে ভোট দাঁড়িয়ে পড়ে। পিছনে ঘুরে তাকাতে দেখে নীরব তার দিকে এগিয়ে আসছে। হাতুড়ে ভর দিয়ে নিঃশ্বাস ছাড়ে। ভোর ভ্রু কুচকে জিজ্ঞেস করে, আপনি এখানে? ওর কথার জবাব না দিয়ে আশেপাশে দেখতে থাকে। একটা রিক্সা আসতে দেখে ওটা থামায়। সাথে সাথে সেটাতে উঠে বসে। ভোরকে ইশারা করে উঠতে। ভোর মাথা নাড়িয়ে বলে, হেঁটে যেতে পারবে এতটুকু পথ? থমথমে গলায় বলে, উঠে বস। ভোর না উঠে দাঁড়িয়ে থাকে। নীরব আবার বলে, কি বললাম কানে যায়নি? উঠে বস। ভোর কিছু না বলে উঠে বসে। মনে মনে নীরবকে গালি দিতে ভুলে না। আজ কার মুখ দেখে ঘুম ভাঙল। দুজনের মাঝে দূরত্ব রেখে বসে। নীরব ওর ফুলিয়ে রাখা মুখশ্রীর দিকে আর চোখে তাকিয়ে মনে মনে হাসে। কিছু দূর যেতে নীরব রিক্সাওয়ালাকে বলে ওঠে, এখানে রাখেন। রিক্সা থামতে নেমে দাঁড়ায়। ধীরে পকেট থেকে মানি ব্যাগটা বের করে সেখান থেকে 50 টাকার নোট বের করে রিক্সাওয়ালাকে দেয়। আর ছোটো করে বলে, কলেজ গেটে সাবধানে নামিয়ে দেবেন ওকে, এখন যান। রিক্সা আবার চলতে শুরু করে। ভোর নীরবের এসব কাজবাজ কিছুই বুঝতে পারে না। মনে একটা প্রশ্ন উকি দেয়, হঠাৎ কী হলো লোকটা? নীরব সেখানে দাঁড়িয়ে থাকে। যতক্ষণ দেখা যায় ততক্ষণ তাকিয়ে থাকে রিক্সার দিকে। দৃষ্টি শূন্য মিলিয়ে যাওয়ার আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকে। পিছন ঘুরে বাসার পথে হাঁটা শুরু করে। রোদ্দুর প্রতিদিনের মতো আজও চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। সাথে সাঙ্গপাঙ্গরা আছে। হঠাৎ করে আয়ুষ বলে, আজ বসের ছুটি। রোদ্দুর এমন কথা শুনে ভ্রু কুচকে তাকায়। সরাসরি এমন তাকানোতে আয়ুষ থতমত খেয়ে যায়। বোকা বোকা হেসে বলে, ভাবি আজ আপনাকে টিস করতে আসেনি তাই? না মানে আর কি, ভাবি তো প্রতিদিন ওই টিস করতে আসে, আজ হঠাৎ আসলো না তাই বললাম আর কি। রোদ্দুর এমন কথা শুনে কেমন করে তাকায় ওর থেকে। তার অন্য সাঙ্গপাঙ্গরা বসে থমথমে মুখশ্রী দেখে আয়ুষকে গালি দিতে থাকে। এমনিতে রোদ্দুর মেয়েটাকে দেখতে পারে না, আর এর মধ্যে ওই মেয়েকে নিয়ে এমন কথা। আজ তুই শেষ আয়ুষ, বলার আর সময় পেলি না। মরতে মরতে এখনই বলা লাগলো, জবান হেফাজত করতে তো পারিস। রুক্ষ পুরুষালী ঈশ্বরে রোদ্দুর বলে, জবান অনেক চলছে, কেটে দিলে কেমন হয় আয়ুষ? আয়ুষ ভয়ে আতঙ্কে চেঁচিয়ে বলে, না না বস, আর জবান চলবে না, আজ থেকে জবানে তালা দিলাম। নাটকীয় ভঙ্গিতে বললে রোদ্দুরের দিকে হাত বাড়িয়ে দেয়। রোদ্দুর ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কি বস জবানের চাবি? এমন কথা শুনতে কটমট করে তাকায় রোদ্দুর ওর দিকে। অন্য সাঙ্গপাঙ্গরা হাসি চাপিয়ে রাখার চেষ্টা করছে, তবে না পেরে খেক খেক করে হেসে ওঠে। আয়ুষ ওদের হাসতে দেখে অসহায় ভঙ্গিতে তাকায় সকলের দিকে। সাঙ্গপাঙ্গদের মধ্যে একজন কল্লা কেটে ফেলা নাটক করে বলে, মামা তুই আজ শেষ। রোদ্দুর বিরক্তি শ্বাস ফেলে বিড়বিড় করে বলে, সবগুলো ইডিয়াত। নীরব বাসায় ঢুকতে মায়ের গলা কানে আসে, তুই আমার পেটের সন্তান হয়ে ওই সামান্য আস্তিতা মেয়ের জন্য আমাকে এতগুলো কথা শোনালি বাবা? মা প্লিজ, এসব ভালো লাগছে না আমার। আর তুমি কাকে সামান্য মেয়ে বলছ? আর ও কোনো আস্তিতা না, এটা ওর নানা বাড়ি। আমার নেহার যেমন অধিকার আছে তেমন ওরও আছে। আজকে আসল কথা বলো তো, ওরে নিয়ে কী সমস্যা তাই বললো? ও কি এমন করেছে? ও কি তোমার ভাগেরটা খায় নাকি নেহার ভাগেরটা খায় যে তোমরা ওরে দেখতে পারো না? তোমাদের যদি এতটাই সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে বলো, আমি ওকে এবার আমার সাথে নিয়ে যাব। আর ও যে সকল সম্পত্তি পাবে তা ওকে ঠিকমতো বুঝিয়ে দেব। চাঁদনি বেগম বুঝতে পারেন এখন ছেলেকে রাগানো যাবে না। একবার হাত থেকে পাখি বের হয়ে গেলে সম্পত্তিও যাবে। নীরব চলে গেলে ভোরকে বাগে আনবে মনে মনে ঠিক করে। এ ভেবে ছেলের মন গলাতে ইমোশনাল হওয়ার নাটক করে বলে, তুই এত বড় কথা বলতে পারলি তোর মাকে? আমি তো ওকে নেহার মধ্যে ভালোবাসি। রাগ করিস না আব্বা, ও তো এখন ছোট, সম্পত্তি দিয়ে কী করবে? আমরা তো একসাথে থাকি, আমি কি ওকে আলাদা কেউ ভাবি নাকি? ও তো আমার আরেকটা মেয়ে। মায়ের কথার ধরন পাল্টে যেতে নীরব তাচ্ছিল্য করে হেসে বলে, ঠিক তুমি তো ওকে মেয়ে মনে করো, তবে তোমার আচরণে অন্য কিছু প্রকাশ পায়। আশা করি এরপর থেকে নেহার মতো ওকে দেখবে, না হলে আমি উকিল ডেকে সম্পত্তি ভাগের ব্যবস্থা করব। ছেলের শান্ত মাথায় হুমকি শুনে সাথে সাথে চাঁদনি বেগম মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝায়, মানে নেহার মতো দেখবে আজ থেকে। নীরব জানে সে চলে গেলে আবার ভোরের উপর অত্যাচার করবে। বিড়বিড় করে বলে, এবার কি আমি সব কিছু গুছিয়ে আমি তোকে নিজের করে নিয়ে যাব, তারপর তুই আমার হবি ভোর পাখি। মৃদু এসে নিজের রুমে চলে যায়। ক্লাস শেষ হতে 1টা বেজে যায়। দূর থেকে আজানের আওয়াজ ভেসে আসে। ভোর সকালে আসার পথে এক ঝলক দেখেছিল রিক্সার ফাঁক দিয়ে, ওটুকুতে কি মন ভরে? একদমই না। ভোর জোরে হাঁটা শুরু করে। তা দেখে লিমন পিছন থেকে লম্বা চুলের বেনিটা টেনে ধরে বলে, এই কাক ডাকা ভোর, এত তাড়াতাড়ি কই যাস? চল ফুচকা খায়। ব্যথায় চোখ মুখ খিচে ফেলে
দাঁতে দাঁত চিপে সে বলে, লেবুর বাচ্চা স্যার বলছি ব্যথা পায়। চুল ছেড়ে দিয়ে বলে, চল এখন ফুচকা খাবো। আমি যাবো না, তুই যা। আমি খাবো, চল এখন। যাবো না, কাক ডাকা ভূত, লেবুর বাচ্চা। লিমন মিটি হেসে লজ্জাবার অভিনয় করে বলে, লেবু নিজে এখনো বাচ্চা, তার কিভাবে বাচ্চা হবে? ভূত চোখ পাকিয়ে তাকায়, তাদেরকে লিমন কেবলা হাসে, বলে, সরি কাক ডাকা ভূত, চল এখন, আর যাওয়া লাগবে। চল এখন, তোর আবার যাওয়া লাগবে। লেট হলে তোর হিটলার মামি তোর গর্দান নিবে। ভূত কেমন করে হাসলো, ছোটো করে শ্বাস ফেলে লিমনকে বলে, হয়তো এটা তার ভাগ্য ছিল। আল্লাহ উত্তম পরিকল্পনার মালিক, সে যেমন সুখ দিয়েছে তেমন দুঃখও দিবে, স্বাভাবিক। দুঃখের পর যদি সুখ আসে তবে আমার সুখের মূল্য বুঝবো লেবু। লিমন ওর মলিন মুখের দিকে তাকিয়ে থাকে। ওর এমন মলিন মুখ দেখে ভালো লাগছে না, তাই ওর মন ভালো করতে দুষ্টু এসে ওর চুলে জোরে টান দিয়ে দৌড় দেয়। ব্যথায় চেঁচিয়ে ওঠে। লিমনের পিছন দৌড়াতে থাকে, লেবুর বাচ্চা দাঁড়া তুই, একবার তোরে ধরতে পারি, আজ তো রাখবো না কুত্তা। আমার চুল টানা আজ তোর মাথা টাক করে ছাড়ব। লিমন মাঠের মধ্যে দৌড়াতে বলে, ইস কত শখ, টাক করবে। আমার পেয়ারের চুলে হাত দিয়ে দেখ আগে, তারপর না টাক করবি। দাঁড়া তুই, আজ তোর টাক করে ছাড়ব। কত বড় সাহস, আমার চুল টানিস। আমি তোকে অভিশাপ দিলাম, তোর জামাই ভুঁড়ি মোটা হবে, টাক বুড়া হবে। দুজন দৌড়াদৌড়ি করে সারা মাঠ ঘুরতে থাকে। এক পর্যায়ে ক্লান্ত হয়ে লিমন দাঁড়িয়ে পড়ে, হাঁটুতে ভর ছেড়ে হাঁপাতে থাকে। তখনই পিঠে ধরম করে তাল পড়ে, চোখ মুখ খিচে ফেলে তীব্র ব্যথা চেঁচিয়ে ওঠে, আহ কাক ডাকা ভোর পাশে দাঁড়িয়ে হাঁপাতে বলে, আস্তে চেঁচাবে লেবু, আমি কানে শুনি, আর আমি তোর পাশেই আছি, তাই আস্তে সুন্দর করে ডাক। এত জোরে ডাকলে তো কানের পর্দা ফেটে যাবে। লিমন রাগের দৃষ্টিতে তাকাতে ভোরও ঘাড় ঘুরিয়ে তাকায়। দৃষ্টি মিলন হওয়ার সাথে সাথে দুজন হেসে ওঠে। মাঠের সকলে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। কেউ তো মনে মনে পাগল বলছে, তাদের লিমন আর ভোরের কিছু আসে যায় না। ভূত উল্টে বলে, এত দৌড় করালি, তার জন্য আইসক্রিম কিনে দে। আমিও দৌড়াছি, মার খাইছি, তাহলে আমি কেন কিনে দেবো? আমি যদি অন্যায় করি তবুও তোর দোষ, আর তুই যদি অন্যায় করিস তবুও তোর দোষ, বুঝলি? লিমন ভোরের কথা শুনে হতাশ হয়ে ছোটো করে বলে, বুঝলাম, চল এখন আইসক্রিম কিনে দে। ভোরে হাসি মুখের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলে, চলবে।